আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভারত তিস্তা ভারত বাংলাদেশের একটি অতি সংবেদনশীল বিষয়। বন্দর ভারতীয় নিরাপত্তার ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। মায়ানমার হয়ে চীনের করিডোর ভারতের আঞ্চলিক হিসাবের সঙ্গেও যুক্ত। তাই বেজিং যতই বলুক কারো বিরুদ্ধে নয়, দিল্লি নিশ্চয়ই বিষয়টি নোট রাখছে। তোমার কাছে আমার একদম স্পেসিফিক প্রশ্ন, চীন যখন বলছে তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, তখন কি আসলে ভারতীয় উদ্বেগকে আগেভাগে সামলানোর চেষ্টা করছে চীন? আসলে একটা কথা তোমায় বলি, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। তুমি আমাকে 5 লক্ষ টাকা ধার দিচ্ছ, দেওয়ার সময় বলছো পরমাশিসকে অমুক বাবু যাতে টাকাটা না দিতে পারে সেই জন্য আমি দিচ্ছি, পাশে থাকার বার্তা দিচ্ছ, আবার এই কথাটা বলছো। বিষয়টা তাই নয়। চীন বাংলাদেশকে সাহায্য করুক, পাশে থাকুক, বাংলাদেশ অবারিত, সবার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য, তারা দুনিয়ার বিশ্ব বাজারটা ঘুরে দেখুক, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। আর চীন এই কথাটা বলছে কেন? রাষ্ট্রীয় সম্মানে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠিয়েছো, আমি কোনো তৃতীয় পক্ষের কথায় নয়। তাহলে তো ব্যাপারটা পরিষ্কার, ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম বা বাংলাদেশের গণমাধ্যম বা পৃথিবীর যে কোনো গণমাধ্যম যদি এটা নিয়ে করে, সমালোচনা করে, তোমার কাছে একটা ছোট্ট 20 কোটি দেশ যারা উন্নততর জায়গায় পৌঁছচ্ছে, একটা 17 বছরের ভালো সরকার ছিল না, মন্দ সরকার ছিল, আমরা তাতে যাব না। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গোটা বিশ্ববাসী দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কাদের ক্ষমতায় আনা উচিত, কারা সরকারে বসানো উচিত, বাংলাদেশের মানুষ বসিয়েছে। চায়নায় গেছেন প্রধানমন্ত্রী সরকারি আমন্ত্রণে, অবশ্যই আশা করা যায় সরকারি আমন্ত্রণে গিয়ে বৈঠকে একটা পজিটিভ বার্তাই আসবে, পরিসংখ্যানও আসবে, চুক্তিও হবে, বাস্তবায়ন হতে সময় লাগবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বলতে হবে কোনো তৃতীয় পক্ষের নয়? দিল্লি এত বোকা? কেন বোকা হবে দিল্লি? দিল্লি বাংলাদেশের মানুষকে কাছে টেনে নিল টুরিস্ট ভিসা দিয়ে। কেন? সবার আগে সম্পর্ক যদি পজিটিভ জায়গায় সুন্দর না থাকে, তাহলে তোমার কাছে পাশে থাকার বার্তাটা কিসের? একদমই তাই। আমরা একটু পেছনের দিকে যাব। বাংলাদেশ চীন সম্পর্ক কিন্তু নতুন নয়। বাংলাদেশ ভারত সম্পর্ক যেমন বাস্তব, চীন বাংলাদেশ সম্পর্কও কিন্তু একই রকম ভাবে আরেক বাস্তবতা। চীন বহুদিন ধরে বাংলাদেশে বড় বাণিজ্যের অংশীদার। সেটি বর্তমান বিএনপি সরকারের সময় নয়, এর আগের বিএনপি সরকার এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সঙ্গেও চীনের মাখো সম্পর্ক ছিল। আমি বলবো কৌশলগতভাবে দিল্লিকে পাশ কাটিয়ে চীনমুখী করার জন্য বর্তমানে বিএনপি সরকারের থেকে বেশি আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার বেশি প্রচেষ্টা চালিয়েছিল, এবং সে কারণেই আওয়ামী লীগের সময়ই ভারতের বিনিয়োগ বা ভারতের যে বাণিজ্য চীন থেকে পিছিয়ে গিয়েছিল, এবং সেটি শেখ হাসিনাই সরকারের সময় বা শেখ হাসিনা ঠিক পরিকল্পনাভাবে করেছিলেন বলে বিভিন্ন পত্র পত্রিকা বা জার্নাল এখনো খুঁজলে ঘাটলে পাওয়া যাবে। ফলে বাংলাদেশের সেতু, বিদ্যুৎ, পরিকাঠামো, শিল্পাঞ্চল এসবে চীনের উপস্থিতি বহু বছর ধরে। আবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও গভীর বাস্তবতা। সীমান্ত, নদী, বিদ্যুৎ, বাণিজ্য, নিরাপত্তা, মানুষে মানুষে যোগাযোগ যেটি মূল ভিত্তি, এসব সম্পর্ক একদিনে তৈরি হয়নি। দেশভাগ 1971, 2024, তারপর চলছে। আগে বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার করিডোরের কথা হয়েছিল, কিন্তু ভারতের অনীহা ও চীনের অঞ্চল ও পথ উদ্যোগ নিয়ে দিল্লির আপত্তির কারণে তা এগোয়নি। এখন ভারতকে বাদ দিয়ে চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা আবার সামনে এসেছে। এটাই এক ধরনের নতুন বাস্তবতা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে সেটি দাবিও করা হচ্ছে। বাংলাদেশের কাছে সুযোগ আসছে, চীন তারা পথ দেখাচ্ছে, আর ভারত, তুমি যেটা বলছিলে আমিও সেটা বিশ্বাস করি, ভারত হিসেব কষছে বা নজর রাখছে। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর শেষ করে বাংলাদেশে ফেরার পর ভারতীয় গণমাধ্যম কি বলছে? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মোংলা বন্দর ঘিরে চীনের অর্থনৈতিক অঞ্চল তৈরির আগ্রহকে ভারত মহাসাগরীয় অঞ্চলের বেইজিং এর উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবেই দেখতে যাচ্ছে। ওই প্রতিবেদন থেকে আরো পরিষ্কার করে বলা হয়েছে, এই জায়গা আগে ভারত সমর্থিত প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল, পরে সেটি বদলে যায়। পরমাশিস, ভারত কেন, ঠিক কি কারণগুলোকে সামনে রেখে সতর্ক সেটি জানো? ভারতের দুশ্চিন্তার একদম স্পেসিফিক 3টি
কারণ রয়েছে বা 3টি জায়গা রয়েছে। আমি 3টি কারণ নয়, আমি 3টি জায়গার কথা বলছি। 1 মোংলা, 2 চট্টগ্রাম এবং 3 অবশ্যই তিস্তা। মোংলা বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর, চট্টগ্রাম প্রধান বন্দর। আর এই 2 বন্দরেই চীনের গভীর আগ্রহ, মানে শুধু বাণিজ্য নয়, সমুদ্র পথেরও একটি হিসেব। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর, আন্দামান সমুদ্রপথ সব মিলিয়ে দিল্লি নিশ্চয়ই এই সফরকে চুল চেরা বিশ্লেষণ করে দেখছে। কিন্তু ভারতকেও একটা বিষয় বুঝতে হবে পরমাশিস, বাংলাদেশকে শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেহের চোখে দেখলে চলবে না, যেটি তুমি আমি আমরা বিশ্বাস করি। বাংলাদেশ নিজের উন্নয়নের জন্য বিনিয়োগ করতে চাইবে বা চাইছে, সেটি বাংলাদেশের অধিকারের মধ্যেই আছে। তুমিও বারবার করে বলছো, দিল্লি যদি দ্রুত, বিশ্বাসযোগ্য এবং বাস্তব সহযোগিতা না দেয়, তাহলে ঢাকা বাধ্য হয়েই বিকল্প পথ খুঁজতে বাধ্য হবে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে, যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাধ্য হয়েছে। তাহলে তোমার কাছে আমার খুব সংক্ষিপ্ত, তুমি প্রশ্নটি অনেক বড় কিন্তু সংক্ষিপ্তভাবে উত্তর দেবে। আমি তোমার কাছে একটা শেষ প্রশ্নই করব, ভারতের আসলে ঠিক কি উচিত? চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা, নাকি ঢাকার সঙ্গে নতুন করে আস্থার সম্পর্ক তৈরি করা? দেখো, বিষয়টা হচ্ছে যে ইতিহাস, শ্রদ্ধা, আদর্শ এক জিনিস, সময়ের পট পরিবর্তনের ক্ষেত্রে বাস্তবতা কিন্তু আরেক জিনিস। শেখ হাসিনা কি করেছেন, বা 15 বছর তারা কি করেছেন, বা 2 বছরে এই যে অন্তর্বর্তী সরকার কি করেছে, সবটাই মানুষ দেখেছে, জেনেছে। চরম বাস্তবতায় বাংলাদেশের মানুষ যাকে ম্যান্ডেট দিয়েছে, সরকারে যারা এসেছে, তারা বর্তমান বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তা করছেন, এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। তারা চায়নার বাজারে গিয়ে দরদাম করুক, চায়না তাদেরকে কোন মোটর নিয়ে সাহায্য করবে করুক, মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, তিস্তায় তারা সহযোগিতা যদি হাত বাড়াতে চায় বাড়াক, বাংলাদেশ যদি উন্নয়নমুখী পথে এগোতে পারে এগোক, কোনো আপত্তি নেই। আমরা তো বাংলাদেশের ভালো চাই, আমরা প্রতিবেশী রাষ্ট্র। তারা নাবালক থেকে সাবালক, সাবালক থেকে আরো উন্নততর জায়গায় যাক। কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিটা কি? 15 বছর, 2 বছর বর্তমান সরকার, বাংলাদেশের সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি, চলন, বাস্তবতায় সরকারি পর্যায়ে এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি একদমই সদর্থক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত তার নিজের দেশকে কিভাবে রক্ষা করবে, কতটা সতর্কতা বাড়াবে, কতটা নজর বাড়াবে, ভারত বাংলাদেশের আস্থা অর্জন করতে গিয়ে ভারত সরকার কোন কোন পদক্ষেপ নেবে, কারুকে জেলাসি করে নয়। ভারত সরকার প্রেক্ষাপট আগে যা ছিল, সরকার বদল হয়েছে, অন্তর্বর্তী সরকার এসছে, আবার সরকার বদল হলো, ভারত তো বাংলাদেশের পাশেই আছে। ভারতকে বাংলাদেশের মানুষের পাশে থাকার আস্থা অর্জন করার জন্য আমার মনে হয় না অন্য কোনো দেশের কাছ থেকে কিছু শিখতে হবে। আমি ঠিক আছে, অবশ্যই বজায় রাখবো। বলছি ভারত পাশে রয়েছে। তুমি বলতে চাইছো যে এই মুহূর্তে সন্দেহের চোখে, আমি যে প্রশ্ন তোমায় করেছিলাম, যে সন্দেহের চোখে দেখা কি ঠিক হবে, নাকি পারস্পরিক বিশ্বাস রেখে সহযোগিতা আরো এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে? না না না, বিশ্বাস এবং সহযোগিতা, পাশে থাকার বার্তা শুরু থেকে ভারতের বিদেশ মন্ত্রক বলে আসছে। বেশ বেশ, এবং তুমি জানো যে বাংলাদেশের ব্যাপারে পাশে থাকার বার্তা স্ট্র্যাটেজিক্যালি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো বিষয়টাই, বাংলাদেশের ব্যাপারটা তিনি নিজে দেখছেন। একদমই একদম। সেই জায়গা থেকে কোনো অবকাশ নেই যে বাংলাদেশের থেকে ভারত সরকার সরে যাবে। একদমই তাই। আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রথম কলকাতার আলোচিত, চর্চিত প্রাসঙ্গিক প্রসঙ্গ, এবং প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খসড়ায়। শেষ করব, শেষের পথে আমাদের আর 2-4 মিনিট থাকবে। এই অনুষ্ঠানের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত, বা আপনার নিজস্ব কোনো মতামত রয়েছে কিনা, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর প্রিয় দর্শক, আমরা সম্প্রতি প্রথম কলকাতার পক্ষ থেকে আমরা একটি পাবলিকেশনস করেছি, নাম সময়ের প্রথম কলকাতা, যেটি আপনারা ওয়েবসাইটে ই-পত্রিকা গেলে পাবেন, কিংবা ফেসবুক পেজও রয়েছে সময়ের প্রথম কলকাতা। সেটি দেখার আমন্ত্রণ রইল। প্রতি মাসের 1 এবং 16 তারিখে আমাদের এই সময়ের প্রথম কলকাতা প্রকাশিত হয়, এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক এবং স্থানীয় রাজনীতি, ভূ রাজনীতি নিয়ে আমরা নানা ধরনের খবর করে থাকি, বিশ্লেষণমূলক খবর করে থাকি। বাজারি, চলতি বাজারি যে সংবাদপত্র গুলো রয়েছে, আপনারা যে আমরা ভিন্নভাবে
পত্রিকাটি সাজানোর চেষ্টা করছি। আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করছি, পাশে থাকার আহ্বান বা অনুরোধ রইল। শেষ করব, চীন, মায়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তব হলে বাংলাদেশের আসলে কি লাভ হবে? অর্থাৎ এটা যদি আমি এক কথায় প্রশ্ন তুলি, তাহলে করিডোর সুযোগ না বাংলাদেশের কাছে চাপ? চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল আরো গুরুত্বপূর্ণ হবে। মায়ানমার হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের রাস্তা প্রশস্ত হবে। বাংলাদেশের রেল, সড়কপথ, বন্দর, শিল্পাঞ্চলে বিনিয়োগ আসার সুযোগ তৈরি হবে। কিন্তু পরমাশিস, এখানে ঝুঁকিও কম নয়। মায়ানমারের রাজনৈতিক অস্থিরতাকেও নোট রাখতে হবে। রাখাইন অঞ্চল অত্যন্ত সংবেদনশীল, আর সঙ্গে ভারতের উদ্বেগ তো রয়েছেই। আর চীন যে ঋণ দেয়, সেই ঋণের মধ্যে হিডেন শর্তগুলোর প্রশ্ন উকি দেবে। তাই করিডোর শুনতে বলতে আকর্ষণীয় মনে হলেও এটি বাস্তবায়ন কিন্তু অনেক কঠিন। তোমাকে আর প্রশ্ন করব না, অনেকটা শেষ হয়ে গিয়ে যাচ্ছে, অনেকটা সময় এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশি সূত্রের বরাত দিয়ে, বাংলাদেশি বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে, এই করিডোরের উদ্দেশ্য অর্থনৈতিক বিনিময় বাড়ানো, বহুমাত্রিক পরিবহন ব্যবস্থার শক্তিশালী করা, বাংলাদেশের অর্থনীতির পরিসর বৃদ্ধি করা এবং অবশ্যই চট্টগ্রাম মোংলা বন্দরকে আঞ্চলিক ব্যবহারের উপযোগী করার কথাও আলোচনায় পরিষ্কারভাবে উঠে এসেছিল প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি তাদের আলোচনায়। ভারসাম্যের জায়গাটি কি জানো পরমাশিস? এই সফরকে এক কথায় চীনপন্থী বলা ঠিক হবে না, আবার একে নিছক উন্নয়ন সফর বলা অতিরিক্ত সরলীকরণ হবে। এটা আসলে দর কষাকষির একটি কূটনৈতিক সফর। বাংলাদেশ বলছে আমরা সবার সঙ্গে চলবো, চীন বলছে আমরা বিনিয়োগ, বন্দর, করিডোর, তিস্তা নিয়ে প্রস্তুত। তবে ভারত কিছু বলছে না, ভারত শুধু দেখছে। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? কাউকে বাদ না দিয়ে, কাউকে অন্ধভাবে ভরসা না করে নিজের জাতীয় স্বার্থ নিয়ে এগিয়ে যাওয়া। তাই শেষ কথা হলো, তারেক রহমানের বেজিং সফর সফল, কারণ চীন তাকে গুরুত্ব দিয়েছে। সফর গুরুত্বপূর্ণ কারণ যৌথ ভাষ্যে বড় বড় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। আর এই সফর একাধারে সংবেদনশীল, কারণ করিডোর, বন্দর, তিস্তা সবই আঞ্চলিক রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের জন্য সুযোগ সেটি রয়েছে, চীনের জন্য কৌশলগত লাভও আছে, আর ভারতের জন্য সঙ্গে সতর্ক হওয়ার সুযোগও তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো ভারসাম্য। চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো বাংলাদেশের অধিকার, ভারতের উদ্বেগ পুরোপুরি অস্বীকার করারও কোনো রাস্তা নেই। আর ঢাকার দায়িত্ব নিজের উন্নয়ন, নিজের সার্বভৌমত্ব, নিজের অর্থনৈতিক নিরাপত্তা, এই সবকিছুর মধ্যে বাস্তব একটা ভারসাম্যের রেখা টেনে দেয়া। তাই আজকের প্রশ্ন হবে, তারেক রহমান কি চীনের সঙ্গে নতুন দরজা খুললেন, নাকি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন চাপের দরজায় কড়া নাড়লেন? উত্তর যদিও আমার কাছে নেই, কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলা যায়, ঢাকা এখন আর শুধু অন্যদের খেলার মাঠ নয় পরমাশিস, ঢাকা নিজেও কিন্তু খেলতে শুরু করেছে। আর সেই খেলার দিকে তাকিয়ে রয়েছে দিল্লি, তাকিয়ে রয়েছে বেজিং, তাকিয়ে রয়েছেন দুই দেশের কোটি কোটি রাজনৈতিক প্রিয় সাধারণ মানুষও। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরমাশিস। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সময় জুড়ে প্রথম কলকাতার দর্শকদের তুমি মূল্যবান বিশ্লেষণ শোনালে। প্রিয় দর্শক, আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো একটি কথা না বললেই নয়, আজ 27শে জুন 2018 সালের 27শে জুন প্রথম কলকাতা চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম আমি। ওই সময় আমার সহযোগী হিসেবে এই বিষয়ে সহযোগিতা করেছিল সৌমেন রায় চৌধুরী। যদিও সৌমেন রায় চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে নেই, কিন্তু সৌমেন রায় চৌধুরী আমাদের প্রথম কলকাতার অন্যতম শুভান্যোধ্যায়ী। সৌমেন রায় চৌধুরী সহ এই যাত্রাপথে আরো যারা প্রথম কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে সকলের আজকে প্রথম কলকাতা পরিবার প্রায়